This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিমি হিজবুত তাহরীরের পর এবার জৈশ-ই মোহাম্মদ ওপারে জঙ্গি নেটওয়ার্ক এপাড়ায় মানে এই বাংলায় জাল ছড়াচ্ছে। এবার আরামবাগে পাওয়া গিয়েছে জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের যোগ। সরকারের অপদার্থতার সুযোগ নিয়ে বাংলাদেশে একাধিক জঙ্গি সংগঠন মাথাচাড়া দিচ্ছে, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওদের ওপর বিস্ফোরা হয়ে এপারে জাল ছড়াচ্ছে পাক জঙ্গি সংগঠনও, তাও আবার কলকাতার উপকণ্ঠে হুগলি জেলায়। বৃহস্পতিবার দেশের ৮ রাজ্যের ১৯ জায়গায় চিরুনি তল্লাশি চালায় এনআইএ। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের হুগলির আরামবাগ। বৃহস্পতিবার মায়াপুরের সানাপাড়ায় শেখ সাইফুদ্দিন আলীর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, এনআইএর নজরে রয়েছে সাইফুদ্দিনের ছেলে শেখ সাবিরুদ্দিন আলী। বাড়ি থেকে ল্যাপটপ, টাকা সহ একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। এরপরই সাইফুদ্দিন ও তাঁর ছেলেকে শুক্রবার কলকাতার অফিসে হাজিরার নোটিশ দেয় এনআইএ। ঘটনায় হতবাক ছাত্রের পরিবার। মানুষ পুলিশ এসেছিল, আমার এই ঘরে টাকা পয়সা ছিল, তারা নিয়ে গেছে। বলে গেল তোমার ছেলে ফোনেতে কি চ্যাট করেছে কাদের সঙ্গে। হাজিরা দিতে বলেছে? হ্যাঁ, নোটিশ দিয়ে গেছে। বাইরে কোনো কাজ করতে গেছিল? কম্পিউটারে কাজ করতে গেছে। জঙ্গি যোগে এনআইএ অভিযান দেখে গ্রামবাসীরাও অবাক। 24 থেকে 25 বছরের মতো বয়স হবে। হঠাৎ করে এনআইএ এলো, মানে কি? সেটাই তো আমরাও কিছু বুঝতে পারছি না কেন। ছেলেটাও তো নিঃসন্দেহে ভালো, কিন্তু আমাদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে নাই, আর সবসময় মাথা হেঁট করে যাবে, মাথা হেঁট করে আসবে। গ্রামবাসীরা ক্লিন চিট দিচ্ছেন। প্রশ্ন হলো, তাহলে বিএড উত্তীর্ণ শেখ সাবিরুদ্দিন আলী এনআইএ স্ক্যানারে কেন? পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের ভারতের মাথা শেখ সুলতান সালাউদ্দিন আইয়ুবী চলতি বছর গ্রেফতার হয়। গত অক্টোবরে তাকে হেফাজতে নেওয়ার পর গুরুত্বপূর্ণ তথ্য পায় এনআইএ। সূত্রের খবর, জেরা করে জঙ্গি আইয়ুবীর একাধিক সহযোগীর খোঁজ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের খোঁজ পেতেই অপারেশনে নামে এনআইএ। যুব সমাজের মগজ ধোলাই করে তাদের উগ্রবাদী ও হিংসাত্মক করে তোলাই টার্গেট ছিল এই আইয়ুবীর। তার ঘনিষ্ঠদের খোঁজ করতে গিয়েই হুগলির আরামবাগে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে আমরা খুবই আতঙ্কিত এবং সাধারণ মানুষও খুব আতঙ্কিত। আরামবাগের মতো প্রত্যন্ত জায়গাতেও যদি জৈশ-ই মোহাম্মদের জঙ্গি সংগঠনের কোনো লোককে খুঁজে বার করে এখান থেকে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এরা কি করে এখান পর্যন্ত চলে আসছে? যদি কেউ প্রকৃত দোষী হয়, সে আইন তার বন্দোবস্ত নেবে। প্রশাসন নিঃশব্দে কি জঙ্গি সংগঠনগুলি বাংলায় ডালপালা ছড়াচ্ছে, টার্গেট করছে যুব সমাজের একাংশকে? সেটাই তদন্তকারীদের ভাবাচ্ছে। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। এবার আরজি করের দিকে নজর রাখবো, কারণ আজ ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। কেন জানেন? তার কারণ 90 দিনের মধ্যে সিবিআই চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে, আর তাই আজ জামিন মঞ্জুর করে দিয়েছে শিয়ালদা কোর্ট। সিবিআই এর এই ব্যর্থতার সরব তার পরিবার থেকে চিকিৎসকরা। কি বলছে শাসক দল, দেখুন। নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট দিতে পারল না সিবিআই। তার জেরেই শুক্রবার আরজিকর ধর্ষণ ও খুনের মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। আরজিকর ধর্ষণ ও খুনের মামলায় 2000 টাকার ব্যক্তিগত মণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসিকে এদিন জামিন দিয়েছে শিয়ালদা কোর্ট। প্রশ্ন হলো, হাই প্রোফাইল এই মামলায় কেন জামিন পেলেন দুই অভিযুক্ত? কারণ গ্রেফতারির 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি সিবিআই। আরজি করে ধর্ষণ ও খুনের তদন্তে নেমে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, কিন্তু সঞ্জয়ের সঙ্গে আরও অনেকে জড়িয়ে বলে প্রথম থেকেই দাবি করে এসেছেন তিলোত্তমার পরিবার থেকে আন্দোলনকারীরা। পরে ধর্ষণ ও খুন মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। 90 দিনের মাথায় সিবিআই আইনজীবী সওয়াল করতে উঠে বিচারকের সামনে মাত্র 4টি বাক্যে নিজের বক্তব্য শেষ করেন। প্রথমেই তিনি বলেন যে আজ সিবিআইয়ের তরফ থেকে কোনো আবেদন থাকছে না, অর্থাৎ জেল হেফাজতে চাওয়ার কোনো আবেদন থাকছে না। 2, আজকে গ্রেফতারি 90 দিন হচ্ছে এবং সেই 90 দিনের মেয়াদ আজকে সম্পূর্ণ হয়ে যাচ্ছে এবং আজকে তারা চার্জশিট দিচ্ছে না। এটা ছিল তাদের তৃতীয় বাক্য। এবং শেষ তারা বলেন যে এই পরিস্থিতিতে আদালত তাদের স্বাধীনতা অনুযায়ী বা আদালত তার মতো করে সিদ্ধান্ত নিতে পারে। এবং এর পরবর্তীতেই অভিযুক্তদের আইনজীবীরা বলেন যে যেহেতু চার্জশিট দেওয়ার 90 দিনের মেয়াদ, সেই মেয়াদ সম্পন্ন হয়ে যাচ্ছে, তাই তারা জামিনের আবেদন করছে। এভিডেন্স পাওয়া যায়নি, কোনো এভিডেন্স নেই এই ম্যাটারে, সেটার জন্য চার্জশিটও ওরা জমা দিতে পারেনি। আজ আমাদের জামিনের পেটটা গ্রহণ করলেন কোর্ট আর ওনাকে বেল গ্রান্ট করেছেন।
সন্দীপ ঘোষদের জামিনের নির্দেশে হতাশ তিলোত্তমার পরিবার। আমার কি বলার আছে, আমি তো সিবিআই নই, তাহলে আমি গিয়ে করে দিতাম কাজটা, এটা চূড়ান্ত হতাশ। চার্জশিট দিতে না পারায় সিবিআই এর ওপর খড়গহস্ত বিরোধী শিবির। তদন্তকারী সংস্থাগুলো মুখে কালো কালি মেখে ঘুরে বেড়ান যে আমরা তদন্তকারী না, আমরা সরকারের খাজাঞ্চি। প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে যে তাণ্ডব নৃত্য করেছে, তারপর ওখানে কোনো তথ্য প্রমাণ পাওয়া আর মুশকিল আছে। গরু ছাগল যেভাবে ঘুরে বেড়ায় চারণভূমিতে, সেইভাবে সাধারণ মানুষও তো হয়তো ঘুরে বেরিয়েছে। সিবিআই আর কি খুঁজে পাবে না কিছু। সিবিআই এর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে বিরোধীরা গলা চড়িয়েছে, আর শাসক দল তৃণমূল কংগ্রেসের কটাক্ষ। যারা গল্প খাইয়েছেন তাদের ইচ্ছা মতো তারা যাদের শত্রু মনে করছেন, যাদের ঠিক করে দিতে হবে, তাদের নামে দিতে হবে, এটা তো আইনে চলবে না। সিট যেটা মুখ্যমন্ত্রী করেছিল সেটাই দিতে এতদিনে ফাঁসি সাজা, জয়নগরে 61 দিনে পেয়েছে। সন্দীপদের জামিনের খবরে পরিবার থেকে বিরোধীরা সরব, শাসক দলের গলায় কটাক্ষের সুর। আর ডাক্তাররা বিচারের দাবিতে যারা রাস্তায় নেমেছিলেন তারা বলছেন, স্বাস্থ্য দুর্নীতিতে যারা অভিযুক্ত তারা এই রাজ্যের প্রশাসনের ঘুরে বেড়াবে, এই রাজ্যটা তাদের কাছে যাচ্ছে। নাগরিক সমাজ জুনিয়র ডাক্তারকে আজকে ঠিক করতে হবে আমরা কোন পক্ষে থাকবো। আমি আহ্বান রাখছি নাগরিক সমাজ তাদের এই আন্দোলন যদি ন্যূনতম মানবিকতা তাদেরকে দিয়ে থাকে, তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিন। জুনিয়র ডাক্তাররা আকুণ্ঠ সমর্থন থাকবে সেই আন্দোলনের প্রতি। প্রয়োজনে যদি কর্মবিরতির মতন সিদ্ধান্ত নিতে হয়, আমাদের প্রয়োজনে নিতে হতে পারে, আমরা সম্মিলিত মিটিং করে আমরা সেটা রাখবো। শুধু গাফিলতি নয়, আমরা মনে করি উদ্দেশ্য প্রণোদিতভাবে সিবিআই করলো না, এবং রাজ্য সরকারের যে পারমিশন দেওয়ার কথা ছিল সেই পারমিশনও তার উদ্দেশ্য প্রণোদিতভাবে দিল না, তাই তারা আজকে সাময়িকভাবে আজকে জামিন পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে তিলোত্তমার পরিবার, তার কাছের লোকরা, তারা কার্যত ডিসঅ্যাপয়েন্টেড, তারা হতাশ সিবিআইয়ের ভূমিকা নিয়ে। অন্যদিকে কলকাতা পুলিশের হাসি চওড়া হচ্ছে, এবং যারা দাবি করেছিলেন সিবিআই তদন্ত হোক তাদের কাছেও আজকে এই জায়গাটা কোথাও প্রশ্ন উঠছে, সিবিআই কি তাহলে সঠিক তদন্ত করলো না? না, বাস্তবে সিবিআইয়ের বিরুদ্ধে সিবিআই যে অভিযোগগুলো তুলেছিল সেটা ঠিক নয়। এই দোলাচলের মধ্যেই কিন্তু বর্তমানে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে। তবে জামিন পেলেও এখনই জেল মুক্তি হচ্ছে না সন্দীপ ঘোষের, কারণ আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগে এখনো জামিন পাননি তিনি। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে অবশ্য অন্য কোনো মামলা নেই, তাই তিনি জামিনে জেল থেকে মুক্ত। ক্যামেরায় পিকু ও তুষারের সঙ্গে সুজয় পাল ও সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। এখনো অপেক্ষায় তিলোত্তমার পরিবার। তবে জয়নগরের পর ফারাক্কা বিচার পেল। নাবালিকাকে গণধর্ষণ খুনে দোষী দীনবন্ধু হালদারকে ফাঁসির নির্দেশ, ধৃত আরেক দোষী শুভ হালদারের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার 60 দিনের মধ্যে সাজা ঘোষণা হয়েছে। গত 13ই অক্টোবর 9 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় দীনবন্ধু হালদারকে। তদন্ত নেমে শুভ হালদার নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার 21 দিনের মাথায় চার্জশিট জমা দেয় পুলিশ। আজ সাজা ঘোষণা করেছে জঙ্গিপুর আদালত। ওপারে জঙ্গি নেটওয়ার্ক আর জাল ছড়াচ্ছে এপার বাংলায়। মালদা আর মুর্শিদাবাদ দুই সীমান্তবর্তী জেলাকেই ট্রানজিট রুট হিসেবে জঙ্গিরা ব্যবহার করছে। সূত্র মারফত আমরা খবর পাচ্ছি মালদার গ্রামে গ্রামে চলছে গোপনে মিটিং, লিফলেট বিলি করা হচ্ছে। নজরে জেলার একজন সেনাকর্মী এবং বেশ কয়েকজন শিক্ষক। দেখুন আমাদের এক্সক্লুসিভ রিপোর্ট। বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক আজ জাল ছড়াচ্ছে এপার বাংলায়। মালদা এবং মুর্শিদাবাদ দুই সীমান্তবর্তী জেলাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে জঙ্গিরা। বারবার তার প্রমাণ মিলেছে। আমরা TV9 বাংলা দেখিয়েছি বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির দুই সদস্য কিভাবে ঘুরে বেরিয়েছে মালদা ও মুর্শিদাবাদে। এ নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের তথ্য আরও আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। নজরে বৈষ্ণবনগরের সেচ দপ্তরের এক কর্মী। ওই কর্মী বহুবার বাংলাদেশ থেকে এক বা একাধিক ব্যক্তিকে আশ্রয় দিয়েছেন। ওই ব্যক্তির সঙ্গে সিমিরও যোগ রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর। কালিয়াচক, রতুয়া, হরিশ্চন্দ্রপুর, বৈষ্ণবনগরে অনুপ্রবেশকারীরা আশ্রয় নিচ্ছে। বাংলাদেশে অশান্তির পর কিছু শিক্ষক গ্রামে রাতে গোপন বৈঠক করে। লিফলেট বিলি হচ্ছে। বৈঠকে উগ্র মৌলবাদের প্রচার করা হচ্ছে। গ্রামের মানুষের মধ্যে রাষ্ট্রবিরোধী প্রচার চলছে। সিমির হাত ধরে যে জঙ্গি তৎপরতা বাড়ছে তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষকরাও। মোটা টাকার লোভে বা উগ্র মৌলবাদের স্বার্থে কখনো কখনো শিক্ষকরাও জঙ্গিদের মদত দিচ্ছে, জানাচ্ছেন শিক্ষকরাই। বিভিন্ন জায়গায় ওরা মিটিং করছে এবং সেই মিটিংগুলোতে বিভিন্ন ধরনের মৌলবাদী
কথাবার্তা, জঙ্গিদেরকে উৎসাহ, হ্যাঁ জঙ্গিদেরকে উৎসাহ দেওয়ার মতো কিছু কথাবার্তা, এগুলো তো সব আসছে। এখানে কোনো রকম তার কাটা বা বেড়াজাল নেই, সেই সব জায়গাগুলো থেকে অনুপ্রবেশটা ঘটছে এবং অ্যাডজাসেন্ট যে গ্রামগুলো সেইখানে কিন্তু এরা আশ্রয়টা পাচ্ছে। শিক্ষক শ্রেণীর দ্বারা তো মানুষ বহুভাবে প্রভাবিত হয়, অর্থের লোভ, আর দ্বিতীয় হচ্ছে উগ্র মৌলবাদ। তারা যদি এই উগ্র মৌলবাদের রাস্তায় চলে যায় তাহলে স্বাভাবিকভাবে ভারতবর্ষের ক্ষেত্রে সেটা অনেক বেশি ক্ষতিকর হয়ে দাঁড়াবে। জঙ্গি যে অনুপ্রবেশ সেটা আবার সিমির হাত ধরে কিন্তু অ্যাক্টিভ মালদাতে হয়েছে। শিক্ষকদের একটা অংশ এর আগে ছিলই, 3-4 জনের একটা এর আগেও ছিল, এখনও তারা আবার অ্যাক্টিভ হয়েছে। এটা হওয়াতে কি হচ্ছে, মালদা একটা বারুদের স্তূপের উপরে আছে। এই তথ্য সামনে আসার পর উদ্বিগ্ন জেলার সব রাজনৈতিক দল। সার্বিকভাবে তথ্য সংগ্রহ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারস্থ হতে চলেছেন জেলার বিজেপি নেতৃত্ব। আমরা রাজনৈতিকভাবে স্বরাষ্ট্র দপ্তরের কাছে উত্তর মালদা এবং দক্ষিণ মালদার হয়ে এই রিপোর্টিং করব এবং চিঠি দেব যে এই ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু আবার মালদা জুড়ে ঘটতে শুরু করেছে। রাজ্য সরকার এখন চিহ্নিত করছে মোড়গুলো, বাজারগুলো যেখানে ঘনবসতি সেসব এলাকায় তার এজেন্সি কিন্তু এরকম কোনো উগ্রবাদী বা এরকম মানুষের বা যেখানে অচেনা মানুষের ঘুরপাক খেতে গেলেই সতর্ক করে পুলিশকে ধরার চেষ্টা করছে। তা আমাদের জেলা, এই 3টে জেলাতেও আমাদেরকে একটু সক্রিয় হতে হবে। এই হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এর এলাকা এবং কুমেদপুরের ওপরে নজরদারি আরও বাড়িয়েছে, কারণ এই কুমেদপুর একেবারে এমন একটা জায়গায় রয়েছে যা বিহার এবং বাংলার একেবারে সীমান্ত, এবং সেখান থেকে খুব সহজেই কিষানগঞ্জ পৌঁছানো যায় এবং কিষানগঞ্জের মাধ্যমেই কিন্তু এই জঙ্গিদের তৎপরতা আরও বেশি করে বাড়ছে। গোয়েন্দা রিপোর্ট পেয়ে চূড়ান্ত সতর্ক পুলিশ, বিএসএফ। টহলদারি চলছে সীমান্তে। মালদা টাউন স্টেশনে নিরাপত্তার কড়াকড়ি। আরপিএফ ও রেল পুলিশ যৌথভাবে নজরদারি চালাচ্ছে। পুলিশ কুকুর দিয়ে চলছে তল্লাশি। সিসি ক্যামেরাতেও নজরদারি চলছে। সন্দেহজনক মনে হলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।